আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তির মরদেহ। শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের। কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি। আওয়ামী লীগহীন গোপালগঞ্জ 1 আসনে বদলে গেছে ভোটের সমীকরণ। কুমিল্লা 1-এ ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মদনপুর থেকে ভুলতা 13 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। বছরের পর বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে। পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গেল বছরের 11 অক্টোবর ও 29 আগস্ট আরও 2টি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এখন পর্যন্ত যে দুটি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, তাদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা এরই মধ্যে দেখেছি যে তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যেভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন। যদিও অধিকাংশ দেহই কিন্তু পুড়ে গেছে, এর জন্য তারা কিন্তু তাদের যে দেহ অবশেষ দিয়ে তাদের যে শনাক্তটা সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কিছুক্ষণ আগে সিআইডির পক্ষ থেকে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তাদের যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ধরনের নিশ্চয়তা সেটা কিন্তু এখনো তারা চাচ্ছে না। তবে আশেপাশের পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন, যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য কিন্তু আশপাশের যে সিসিটিভি রয়েছেন সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাটি রয়েছে থানা রুট, সেই থানা রুটের পাশে কিন্তু সাভার পৌর কমিউনিটি সেন্টারটি, এই কমিউনিটি সেন্টারটি ভবনটি হওয়ার 1 বছর পর থেকে কিন্তু এটি বন্ধ রয়েছে। তাদের পৌরসভা এবং জেলা পরিষদের যে সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে হাসপাতালে প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের 8 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যেই দৃশ্যমান করতে বলা হয়েছে। এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা। এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। আমি ইমার্জেন্সি ভাবে জন্ডিসের রিপোর্ট পপুলার থেকে নিয়ে আসছি। আসার পর আইসি ডাক্তার নাই, তারা কর্মবিরতি দিছেন। আজকে সকালে 2জন ডাক্তার আইসে, রাউন্ড দিয়া গেছে, কিন্তু ওয়ার্ডের জেলা বসুন্ধরা জেলা বহাল থাকে। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি, জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী। বিগত 1 বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে, যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে
ধানের শীষে ভোট দিবে তারা। আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি আপনার কোনো পেশি শক্তি প্রয়োগ করতে কেউ না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। নারী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন। ভোটারদেরকে একটি কথা বলবো, আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, গোপালগঞ্জ 1, মকসুদপুর এবং কাশিয়ানীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ। কারাগার থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত। প্রত্যন্ত লোকালয়ের আধাবাঁকা রাস্তা ভেবে ভুল হতে পারে, কিন্তু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অংশ এটি। চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার রাস্তার। দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের। খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। রাস্তাঘাট অনেক ভাঙাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। গর্তের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির চাকা ভাঙছে, ইটের গুঁড়ো আছে, এগুলো ফালানোর পর একটু পরে দেওয়া চলে, কিন্তু কিছু করতে ফেলা। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আমাকেও অটো উল্টে যায়, কিছু গাড়ি উল্টে যায়, জনজীবনে অনেক ক্ষতি হতে পারে। যত দ্রুত সম্ভব করা করতেছে না, প্রায় অনেক মাস দেখতেছি যে রাস্তার কাজ করবো কিন্তু করতেছে না। বর্ষা মৌসুমে রাস্তার গর্তে পানি জমে, শুষ্ক মৌসুমে সড়কের দুই ধারে স্তূপ করে রাখা ধুলোবালিতে আশপাশে টেকাই দেয়। বছরের পর বছর পেরোলেও এখনো অর্ধেকের বেশি কাজ বাকি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন যে অবস্থা আছে, যাওয়ার আধা মারের মতন ঝান্ডা চলে যাবে। সাউথ থেকে আপনার মদনপুর পর্যন্ত প্রচন্ড খারাপ রাস্তা, ঠিক আছে। এখান দিয়ে আমাদের চলতে অনেক সমস্যা হয়ে যেতেছে। রাস্তা মনে হয় 10 বছর ধরে একই অবস্থা রয়েছে, ঠিক হচ্ছে না। ঠিক করবে রাস্তা বলা যাচ্ছে না। হাইওয়ে রোড, এশিয়ান হাইওয়ে হইতেছে, বড় বড় গাড়ি আপনার কিনুই নেই, গাড়ি কিনে থাকতে বলছে। ভোগান্তির কথা অজানা নয় প্রকল্প পরিচালকেরও। দ্রুতই যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন তিনি। উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি বিভিন্ন স্থানে। এটা তো আসলে পুরো রাস্তাটা নতুন করে করা হবে। এখন মোটামুটি এক্সিস্টিং রোডটা যাতে যান চলাচল সহজ এবং স্বাভাবিক থাকে, তার জন্য যে মেইনটেনেন্সটা এটা করার জন্য আমরা উদ্যোগ নিই। প্রকল্পের কাজ 2025 সালের জুলাই শেষ হওয়ার কথা থাকলে